প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সহকারী শিক্ষক, তিওরবিলা মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের গণিতে অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান থেকে কিভাবে অবিন্যস্ত উপাত্ত সমূহ থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা যায় এবং উক্ত সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হবে সেটি আমি তোমাদের আজ আলোচনা করে দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি দেখলে অনেক উপকৃত হবে। দেখো, আমি তোমাদের এখানে একটি অবিন্যস্ত উপাত্ত রেখেছি। 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এইগুলো। এখান থেকে আমরা একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে দেখাবো। তো যে উপাত্ত থাকবে সেখানকার প্রথম কাজ হচ্ছে সর্বনিম্ন নম্বর খুঁজে বের করা। তাহলে সর্বনিম্ন নম্বর কত হবে? আমরা এখানে যদি সর্বনিম্ন নম্বর খুঁজে, এখানে 35 আছে, 35 এর নিচে আর নম্বর নেই। তাহলে আমাদের সর্বনিম্ন নম্বর আছে 35 এবং সর্বোচ্চ নম্বর কত সেইটা দেখতে হবে। সর্বোচ্চ নম্বরটা হচ্ছে এখানে এই প্রথম লাইনে সর্বোচ্চ নম্বর আছে কত? 70, 72, 85 হাইয়েস্ট, 90 এখন হাইয়েস্ট। 90 এর উপরে আর কোনো নম্বর আছে কিনা দেখবো, নেই। তাহলে আমাদের সর্বোচ্চ নম্বর আছে 90। তো আমাদের এখান থেকে বের করতে হবে, প্রথমত বের করতে হবে পরিসর। তো পরিসর বের করার সূত্র আমরা জানি, সর্বোচ্চ সীমা যেটা আমাদের এখানে নম্বর। তাহলে আমরা লিখবো কত? সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর। তুমি এখানে সীমা বা নম্বর যেগুলো একটা ইউজ করতে পারো, প্লাস 1। তাহলে সর্বোচ্চ নম্বর কত? 90 মাইনাস 35 প্লাস 1, 55 থাকে প্লাস 1, তাহলে কত আসছে? 56। সূত্র অনুযায়ী আমরা এখানে লিখি, সবচেয়ে ভালো হয় সর্বনিম্ন সীমা আর সর্বোচ্চ সীমা। তো এখানে পরিসর পেয়েছি 56 অর্থাৎ 56। এখন এই পরিসরটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা কত ব্যবধানে সারণী তৈরি করব। ব্যবধান আছে 3 নেওয়া যেতে পারে, 4, 5, 6, 7, 8, 9, 10, প্রয়োজন অনুসারে যে কোনো সংখ্যা। তবে বহুল ব্যবহৃত আছে 5, 6, 8। প্রয়োজন ভেদে 3 বা 4 ব্যবধান নেওয়া যায়। তো ঠিক কত ব্যবধান নিয়ে এই সারণী তৈরি করতে হবে এটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। মূল ব্যাপার আছে যে আমরা যে ব্যবধান ধরবো সেটা নিয়ে আমাদের এগোতে হবে। তো আমরা যদি শ্রেণী, এখানে মোট কত ঠিক আছে? 40, স্টুডেন্ট সংখ্যা 40, উপাত্ত 40। আমরা যদি 10 ফেলে নিই তাহলে আমাদের কত আসবে সেটা আমরা দেখবো। আমরা 10 ফেলে নিই শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর আমাদের আসছে 56, ব্যবধান হচ্ছে 10। তাহলে আসছে কত? 5.6। অর্থাৎ আমাদের কত দিক লাগবে? 5.6 মানে আমাদের 5টির বেশি এবং সেটি হচ্ছে 5 এর বড় হলে কত? 6। এখানে যদি 5.0 হতো 5টিতে হয়ে যেত, যেহেতু 5.6 অর্থাৎ আমাদের লাগবে হচ্ছে 6টি। যদি দশমিক আসে পরিসরের ভাগফল, তাহলে জানতে হবে যে যে সংখ্যার পরে দশমিক আছে সেই সংখ্যা ছাড়া 1 বেশি লাগবে। তাহলে 5.6 অর্থাৎ 5 এখানে 6 আছে বলে 6 তা নয়, আসলে দশমিক কার পরে 5.6 অর্থাৎ 5টি শ্রেণীতে আমাদের শেষ হবে না,
আমাদের শেষ করতে হবে 5 আর 1 এ 6, সে কারণে আমাদের আসল মান হচ্ছে 6, অর্থাৎ আমাদের 6টি নিতে হবে। তো আমরা এখন ছক কাটবো। আমাদের ছক আসছে যে যে তথ্য থাকবে, প্রথমটি হচ্ছে শ্রেণী ব্যবধান, আমাদের এখানে নম্বর, সেই কারণে আমরা নম্বর ব্যবধান দিতে পারি, নম্বর ব্যবধান। পরের অংশ হচ্ছে আমাদের থাকবে ট্যালি চিহ্ন, ট্যালি। পরের অংশে থাকবে ঘটন সংখ্যা বা গণসংখ্যা। আমরা এখানে গণসংখ্যা লিখলাম এবং সর্বশেষ যেটি যাবে সেটি হচ্ছে, যেহেতু আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা একবারে বের করবো, সেহেতু আমরা এখানে লিখব ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা এখানে অলরেডি কিন্তু জেনে গিয়েছি আমাদের শ্রেণী সংখ্যা হবে 6টি। তাহলে আমরা এখানে 6টি শ্রেণী বসিয়ে নিই। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি এবং 7টি লাগবে, কারণ নিচে আমাদের সর্বমোট লিখতে হবে সেভাবে। তো নম্বর ব্যবধান আমরা কত নেব, এখানে একটি জিনিস মাথায় রাখবে যে তোমরা যদি 35 থেকে শুরু করো তাও হবে, 35 এর নিচে থেকে শুরু করলেও হবে, 34, 31, যেখান থেকে সর্বনিম্ন নম্বর সেখান থেকেও শ্রেণী নেওয়া যাবে, আবার তার কয়েক সংখ্যা নিচেও নেওয়া যাবে। তো আমি একটু দেখতে সুন্দর হওয়ার কারণে আমি নেব হচ্ছে 31 থেকে নেব, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, আরেকটি হচ্ছে 81 থেকে 90। তাহলে আমাদের সর্বোচ্চ নম্বর 90 এবং সর্বনিম্ন নম্বর 35, আমরা বলতে পারি 31 থেকে 90 পর্যন্ত আছে। তো এখন আমরা কিভাবে গণসংখ্যার সারণ নির্ণয় করব, সেটা হচ্ছে অনেক উপায় আছে, অনেকেই বিভিন্ন নিয়মে করতে সক্ষম হবে। দেখো 31 থেকে 40 এখানে কতগুলো আছে আমরা গুণে কিন্তু একবারে বসাতে পারি, সেটা হচ্ছে আমাদের সেই মুক্ত খোঁজার মতো হয়ে যাবে। তো আমরা সেইভাবে না দিয়ে আমরা এখানকার সংখ্যা ঠিক কোন শ্রেণীতে বসবে আমরা সেই অনুযায়ী হাঁটবো। প্রথমত আছে 70, তো আমরা জানি 70 বা 70 কোথায় আছে, 61 থেকে 70 এই ঘরে, আমরা এখানে একটি দাগ দেব। দ্বিতীয় সদস্য নম্বর কত, 60 আছে 51 থেকে 60, তাহলে আমরা এই ঘরে একটি দাগ দেব। 40 কোথায় আছে, ঠিক এই ঘরে, তাহলে এখানে একটি দাগ দেব। তারপর আসছে কত, 50, তারপর আসছে 50 আছে আমাদের এই ঘরে। 35 প্রথম ঘরে, 46 দ্বিতীয় ঘরে, 60 আছে আবার এই ঘরে, 65, 61 থেকে 70 ঘরে, 55 51 থেকে 60, এরপর আসছে 58, 51 থেকে 60 ভিতর, 55 আবারও এই ঘরে। এবং এখানে কি মনে রাখবা, যদি কোনো ঘরে পঞ্চম দাগ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে 60 পরে এইভাবে আড়াআড়ি দাগ কেটে দিলেই 5টি হয়ে যাবে। এটা কিন্তু একটু মনে রাখতে হবে যে কোনো ঘরে যদি 5 নম্বর দাগ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে খাড়া দাগ না দিয়ে আমরা আড়াআড়ি দাগ দেব 60 ভিতর, তাহলে আমাদের 5টি হয়ে যাবে। এরপর আছে 61 এই ঘরে আছে, 45 41 থেকে 50, 72 71 থেকে 80 ঘরে, 60 আছে আমাদের 51 থেকে 60 ঘরে, 85 81 থেকে 90 ঘরে, 65 61 থেকে 70 ঘরে, 90 আছে এই ঘরে, 80 এই ঘরে, 68 আবারও এই ঘরে, এবার এখানে আরেকবার একটু দাগ হবে। 70 পুনরায় এই ঘরে, 65 এখানে, 46 এই ঘরে, 50 এই ঘরে আবারও একটু দাগ দিলাম। তারপর আসছে 40 আছে উপরে প্রথমটিতে, 50 দ্বিতীয় ঘরে, 60 তৃতীয় ঘরে,
56 এখানেই, 65 এই ঘরেই, 60 তারপর আসছে কত 70, 65 তাহলে আমাদের এই ঘরে। আবার এখানে 4টি হয়ে গেছে, আমরা আরেকটু দাগ দিলাম পুরাপুরি। 58 এই ঘরে, এখানে ফের একটি দাগ হলো। 46 এখানে, 60 এই ঘরে, 76 এই ঘরে, 48 দ্বিতীয় ঘরে, 70 61 থেকে 70 ঘরে, 36 প্রথম ঘরে এবং 85 হচ্ছে আমাদের 81 থেকে 90 ঘরে। এখন এই হচ্ছে আমাদের ক্যালি বসানো, অর্থাৎ এখানকার যে সংখ্যাটি আমাদের যে শ্রেণী ব্যবধানে পড়বে ঠিক সেই ঘরে একটি করে দাগ দিতে হবে। প্রতি 4 দাগ পরে পঞ্চম দাগের প্রয়োজন পড়লে কোনাকুনি একটি দাগ টেনে দিতে হবে, তাহলে ওইটাই 5 নম্বর দাগ হবে। এবং এটাই সবচেয়ে সহজ পদ্ধতি যে আমরা যে সংখ্যা বসাবো সেই সংখ্যাটি সেই ঘরে ক্যালি হিসাবে দেখাবো। তো আমাদের গণসংখ্যা নির্দেশন সারণীর কাজ কিন্তু শেষ। এখন শুধুমাত্র আমাদের বসাতে হবে। দেখো এখানে এই ঘরে কয়টি দাগ আছে, 1 2 3 4, 4টি। তাহলে আমাদের গণসংখ্যার এই ঘরে গণসংখ্যা 4টি। এখানে এটা মানে কত আমরা বলেছি 1 2 3 4, এটা দাগ, এটা মানে 5। তাহলে 5 6 7 8 5 5 10 11 5 5 10 11 এবং এখানে কত 3 এবং এখানেও 3। এখন আমরা দেখব যে এই গণসংখ্যার সর্বমোট কত। আমরা যদি আমাদের কতগুলো যোগ করি, 3 3 6 22 আর 6 আছে 28 28 আর 8 আছে 36 36 আর 4 আছে 40। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কিন্তু মোট ছাত্র সংখ্যা ছিল 40 জন। তাহলে এখানকার সংখ্যা যখন 1 তখন আমরা বলতে পারি যে আমাদের গণসংখ্যা ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা কত হবে। এই ক্রমযোজিত গণসংখ্যার নিয়ম হচ্ছে প্রথম শ্রেণীতে যে গণসংখ্যা থাকবে সেটি বসিয়ে দিলাম, এটি হচ্ছে 4। এবং নিয়ম আছে যে প্রথম গণসংখ্যার সঙ্গে দ্বিতীয় গণসংখ্যাটা যোগ করতে হবে। এটার সঙ্গে এই দ্বিতীয় গণসংখ্যাটি যোগ করলে 4 এবং 8 যোগ করলে কত 12 এবং এর সঙ্গে পুনরায় 11 যোগ হবে, তাহলে 12 প্লাস 11 কত হচ্ছে 23 বা 23। এই 23 এর সঙ্গে আবার আমাদের যোগ করতে হবে পুনরায় 11, তাহলে কত আসছে 34। এই 34 এর সঙ্গে এই 3 যোগ হবে, 34 প্লাস 3 ইকুয়াল 37। এই 37 প্লাস 3 ইকুয়াল 40। অর্থাৎ ক্রমযোজিত বিষয়টি আছে এখানে আমি ক্লিয়ার করলাম, কিন্তু তোমরা যখন কোনো পরীক্ষায় বা কোনো সমস্যা সমাধান করবে তখন এই যোগ চিহ্ন দেখাতে হবে না। তখন কি করতে হবে, এই যোগ চিহ্ন দেখাতে হবে না, সমান চিহ্ন লাগবে না, তখন সরাসরি এইভাবে 12 23 34 37 40। আমি শুরুতে তোমাদের যে যোগফল আকারে দেখাইছি এটা কিন্তু তোমাদের শেখানোর জন্য। আমি আবারও বলছি নিয়মটা হচ্ছে যে এই 4 প্লাস এই 8 ইকুয়াল 12, এই 12 প্লাস এই 11 যোগফল 23, 33 আর এই 11 যোগ করলে 34, 23 আর 11 34, এই 34 আর 3 37 আর 37 প্লাস 3 আছে 40। কিন্তু যখন তোমরা পরীক্ষার খাতায় এটা সমাধান করবে সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে এই প্লাস চিহ্ন লাগবে না, সমান চিহ্ন পদে দেবে। 12 23 34 37 এবং 40 এবং এখানকার n ইকুয়াল 40 এবং এখানকার ক্রমযোজিত যোগফল সমান হবে। তো এই ছিল আমাদের আজকের টপিক গণসংখ্যা নিবেশন সারণী তৈরি। আমরা গণসংখ্যা নিবেশন সারণী এই পর্যন্ত তৈরি করেছি। তৈরি করার পর ক্রমযোজিত গণসংখ্যা সারণী এইভাবে শেষ করতে হবে। এখন যদি শুধু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলে সেক্ষেত্রে আমাদের বলা হবে 1 2 3 শ্রেণী ব্যবধান, ক্যালি এবং গণসংখ্যা। কিন্তু যদি ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলে সেক্ষেত্রে বলা হবে 4টি
শ্রেণী নম্বর ব্যবধান বা শ্রেণী ব্যবধান, ট্যালি, গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে মনে রাখবা যে যদি শুধু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলে তাহলে শুধুমাত্র 3 কলাম, এটা কলাম নম্বর 1, 2 আর 3। আর যদি ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলে তাহলে কলাম হবে 4টি। তো নিয়মটা আরেকবার তোমাদের আমি ধারায় করে দিই যে অবিন্যস্ত উপাত্ত থাকবে সেই উপাত্তের সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান বের করে নেবে। তারপর পরিসর নির্ণয় করবে। পরিসর নির্ণয়ের সূত্র সর্বোচ্চ সীমা বিয়োগ সর্বনিম্ন সীমা প্লাস 1। এই সূত্রটি আমি লিখেছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে, তোমরা সূত্র না লিখে এই লাইন ক্যালকুলেশন করলে কোনো ক্ষতি নেই। এবং সেই পরিসরকে তুমি কত ব্যবধান দিয়ে সারণী তৈরি করতে চাচ্ছ সেই ব্যবধান দিয়ে ভাগ করতে হবে। এবং অনেক সময় উল্লেখ থাকে যে এত শ্রেণী ব্যবধান ধরে সারণী তৈরি করো। যদি 6 দেওয়া থাকে উল্লেখ করে তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে। এবং 6 দিয়ে ভাগ করলে কত হতো? 6 × 54 অর্থাৎ 10 টি হতো। যদি 7 দিয়ে বলতো তাহলে 9 টি হতো। 27 টা 56 এবং 7 দিয়ে করলে 8 টি হতো। আবার আছে 8 টি ধরে করলে 7 টি হতো। 9 ধরে করলে 6 × 54 আর 9 ধরে করলে 7 টি হতো। 10 ধরে করলে 6 টি। 5 দিয়ে করলে কত হতো? 5 11 55 12 টি লাইন হতো, শ্রেণী হতো। অর্থাৎ শ্রেণী ব্যবধান যদি উল্লেখ করা না থাকে তোমার ইচ্ছা মতো তুমি শ্রেণী ব্যবধান ধরবে। আর যদি শ্রেণী ব্যবধান উল্লেখ করে দেয় যে এত শ্রেণী ব্যবধান ধরতেই হবে তাহলে তোমাকে সেই শ্রেণী ধরতে হবে। এরপরের কাজ কি? গণসংখ্যা নিবেশন সারণীর জন্য আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3 কলাম বিশিষ্ট একটি সারণী অঙ্কন করে নেব এবং সেখান থেকে আমরা আমাদের নম্বর ব্যবধান বলি আর শ্রেণী ব্যবধান বলি যে কত থাকবে সেই ব্যবধানকে বসিয়ে নেব আমাদের শ্রেণী অনুযায়ী। তারপর এখানকার উপাত্ত ধরব এবং দেখব যে সে ঠিক কোন ঘরে অবস্থান করছে। আমরা সেই ঘরে একটি করে দাগ দেবো এবং আমি দেখিয়েছি কিভাবে দাগ দিতে হবে এবং 4টি দাগ হওয়ার পর পঞ্চম দাগটি এরকম কোনাকুনি হবে। এবং এরপরে যে ঘরে যতগুলো অর্থাৎ ট্যালির ঘরে যতগুলো দাগ থাকবে ততগুলো গণসংখ্যা। এই গণসংখ্যা যোগ করে যা হবে সেটা যদি আমাদের মোট উপাত্তের সাথে মিলে যায় তাহলে জানতে হবে আমার সারণী ঠিক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটি তোমাদের অনেক কাজে লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফেজ।